ক্লাসেরই আলোচনা। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনটা, অথরশিপ কোলাবোরেশন নিয়ে আলোচনা শুরু করব। কিন্তু অথরশিপ কোলাবোরেশন আলোচনা শুরু করার আগে আমাদেরকে আরেকটা ফাইল করতে হবে। তোমরা কি আমার কথা শুনতে পাও না? আমি খুব আস্তে কথা বলছি। কোনটা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার এই যে বিব্লিওমেট্রিক ইন্ডিকেটর, এটা কি হ্যাঁ, অথরমেট্রিক্সের কোনো অংশ? না, অথোমেট্রিক্স এর পার্ট না। তো মিডের কথা বলছো তো? জি স্যার। না, জি স্যার। এটা অন্য। আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অথরশিপ কোলাবোরেশন নিয়ে কথা বলবো। দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। নিশ্চয় জানো। আর আমাদের প্রোডাক্টিভিটি যদি বাড়াতে চাই আমরা, তাহলে কোলাবোরেশনে যেতে হবে। অ্যাকর্ডিং টু ডিসওয়ালা প্রাইস, উনি বলেছিলেন যে 1980s এর পরে আর সিঙ্গেল অথরশিপ থাকবে না। কথাটা ঠিক নয়, কিন্তু আমরা স্টিল যেটা দেখি সেটা হলো যে সিঙ্গেল অথরশিপের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। আর আজকাল কিন্তু মেগা অথরশিপ মানে বিশেষ করে সায়েন্সের টেকনোলজিতে আমরা মেগা অথরশিপ দেখি। মেগা হচ্ছে পেপারস হ্যাভিং 10 or more authors। এই ধরনের পেপারকে বলা হয় মেগা অথরশিপ। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওই যে ছোটবেলায় আমরা গল্প শুনেছি না, যে মৃত্যু শয্যায় বাবা ছেলেদেরকে বলেছে যে তোমরা একটা নিয়ে আসো, একটা কঞ্চি নিয়ে আসো। ভেঙে ফেলেছে, তারপরে বলেছে যে তোমরা কয়েকটা একসাথে করে আমাকে দাও। তারপরে ছেলেরা ওটা ভাঙতে পারেনি। এটা কিন্তু যেটা মিন করা হয়েছিল সেটা হচ্ছে যে একতাই বল। এখানে আমাদেরকে যে জিনিসটি একটু দেখতে হবে, তোমরা দেখতে পাচ্ছ আমার স্লাইডটা? এটা একটা ডকুমেন্ট আমি নিয়ে এসেছি, বিব্লিওমেট্রিক স্টাডিজ অফ রিসার্চ কোলাবোরেশন, বিলিবিও। দেখেছো তো? তোমরা দেখছো? জি জি স্যার। স্যার। এটা সুব্রমণিয়ামের একটা জিনিস। এখানে যেটা বলা হয়েছে কোলাবোরেশনের কথা বলা হয়েছে। এখানে টাইপস অফ কোলাবোরেশনে তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে যেটা হয়েছে টিচার পিপল কোলাবোরেশন। এটা তো নিশ্চয়ই বোঝো, ছাত্র এবং শিক্ষকের কোলাবোরেশন। কোলাবোরেশন মানে বোঝো তো? মানে একই পেপারে যদি এইখানে যদি খেয়াল করে দেখো, এই পেপারটার অথর কিন্তু একজন, সুব্রমণিয়াম। দেখেছো নিশ্চয়ই? তার মানে হচ্ছে এটা একটা সিঙ্গেল অথরশিপ। এখানে কিন্তু সুব্রমণিয়াম কারোর সাথে কোলাবোরেশন করেননি। আজকাল কিন্তু আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে যে সিঙ্গেল অথরশিপের সংখ্যা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। অধিকাংশ পেপারই কিন্তু মাল্টিপল অথরশিপ। তাহলে মাল্টিপল অথরশিপ যেগুলো, সেগুলোকে আমরা বলতে পারি এটা কোলাবোরেটিভ অথরশিপ। এই কোলাবোরেটিভ অথরশিপের ক্ষেত্রে আমরা নানা রকমের কোলাবোরেশন দেখি। একটা হতে পারে টিচার পিপল কোলাবোরেশন, তার মানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে কোলাবোরেশন হয় এবং তার আউটপুট হিসেবে যে পেপারটা আসে সেটা হচ্ছে টিচার পিপল কোলাবোরেশন। কোলাবোরেশন অ্যামং কলিগস, আমি এবং আমার কলিগ, আমার সহকর্মী মিলে যদি একটা পেপার করি সেটা হচ্ছে কোলাবোরেশন অ্যামং কলিগস। সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট কোলাবোরেশন হতে পারে, রিসার্চার, তারপরে কনসালটেন্ট কোলাবোরেশন হতে পারে, কোলাবোরেশন বিটুইন অর্গানাইজেশন হতে পারে। এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেটিভ ওয়েতে একজন আরেকজন হয়তো দুই প্রতিষ্ঠানে কাজ করেন, সে দুই প্রতিষ্ঠান কোলাবোরেশন করতে পারে। যেমন আমাদের সাথে অনেক প্রতিষ্ঠান আছে যাদের এমওইউ সাইন করা আছে এবং আমরা জয়েন্ট রিসার্চ করি। এগুলো হচ্ছে কোলাবোরেশন বিটুইন ইনস্টিটিউশনস। আরো হতে পারে যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হতে পারে। ইন্টারন্যাশনাল কোলাবোরেশন কখন হয়? যখন একটা দেশের সাথে আরেকটা দেশের, ভিন দেশে একটা দেশের অথরদের কোলাবোরেশন হয়, তখন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন। আজকাল কিন্তু এই জিনিসগুলো খুবই কমন। এবং আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু বাইরের অনেক ফান্ডেড প্রজেক্ট আছে, যেখানে এই ফান্ডেড প্রজেক্টে আমাদের স্টুডেন্টরাও এখানে যেরকম রিসার্চ করছে, তার পার্ট অফ দ্য রিসার্চ কিন্তু সে বাইরের দেশেও করছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন। তাহলে কোলাবোরেশনের রেশিওটা আমরা কিভাবে বের করি? কোলাবোরেশনের রেশিও বের করার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা খুবই সিম্পল। এখানে দেখো, ডিগ্রি অফ কোলাবোরেশন ইকুয়ালস হচ্ছে নাম্বার অফ মাল্টিপল অথরশিপ ডিভাইডেড বাই নাম্বার অফ মাল্টিপল অথরশিপ প্লাস নাম্বার অফ সিঙ্গেল অথরশিপ। দেখেছো?
সূত্রটা কি দেখেছো? জি স্যার। একজন একটু কথা বলো। জি স্যার। সূত্রটাকে দেখতে পেয়েছো? তাহলে এই হচ্ছে আমাদের জি কোলাবোরেশনের স্যার। সূত্র। কোলাবোরেশন ইকুয়ালস হচ্ছে নাম্বার অফ মাল্টিপল অথরশিপ ডিভাইডেড বাই নাম্বার অফ মাল্টিপল অথরশিপ প্লাস নাম্বার অফ সিঙ্গেল অথরশিপ। ঠিক আছে? যেমন ধরো আমরা যদি একটা এক্সাম্পল নেই, 2023-এর কথা যদি চিন্তা করি, আমি লেখার চেষ্টা করছি, 2023-এর কথা চিন্তা করি। 2023-এ আমি যদি দেখি আমার সিঙ্গেল অথরশিপ ছিল সে 22। 22 হচ্ছে সিঙ্গেল অথরশিপ। ঠিক আছে? আর যদি 32 মাল্টিপল অথরশিপ যদি হয়, তাহলে আমি কোলাবোরেশনের রেশিওটা কিভাবে বের করব? কোলাবোরেশন রেশিওটা ইকুয়ালস হবে নাম্বার অফ মাল্টিপল অথরশিপ পেপার কয়টা? 32। ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার অফ মাল্টিপল অথরশিপ এনএম। এনএম ইকুয়ালস হচ্ছে 32, আর এনএমএস ইকুয়ালস হচ্ছে নাম্বার অফ সিঙ্গেল অথরশিপ হচ্ছে 22। তাহলে আমি যদি কোলাবোরেশনের রেশিওটা বের করতে চাই, তাহলে এখানে আমার উপরে যাবে 32, আর নিচে কত যাবে? নিচে যাবে নাম্বার অফ মাল্টিপল অথরশিপ প্লাস নাম্বার অফ সিঙ্গেল অথরশিপ। তার মানে হচ্ছে এখানে হবে 54। ঠিক আছে? 32-কে 54 দিয়ে ভাগ করলে আমরা 0.6। ডিগ্রি অফ কোলাবোরেশন পেয়ে যাব। ঠিক আছে? কি ঠিক হলো? তাহলে পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কোলাবোরেশন। সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো, in terms of authorship collaboration there could be a number of ways the authors can collaborate, এবং সেটা হতে পারে বিটুইন টিচার এবং স্টুডেন্টের কোলাবোরেশন হতে পারে, কোলাবোরেটিভ অথরশিপের ক্ষেত্রে কোলাবোরেশন এমং ইনস্টিটিউশনস হতে পারে, কোলাবোরেশন ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হতে পারে, কোলাবোরেশন এমং কলিগস হতে পারে। এগুলো প্রত্যেকটি জায়গাতেই কোলাবোরেশন কিন্তু আমরা দেখি। আজকাল কি কোলাবোরেশনের সংখ্যা কি বাড়ছে নাকি কমছে? স্যার বাড়ছে। বাড়ছে। কারণ সিঙ্গেল অথরশিপ এখন ইনফ্যাক্ট, বিশেষ করে সায়েন্স টেকনোলজিতে সিঙ্গেল অথরশিপ রেয়ারলি এটা দেখা যায়। ঠিক আছে? আমরা তাহলে একটু স্লাইডটাতে যাই। স্লাইডটাতে যে আমরা আজকে অথরশিপ কোলাবোরেশন নিয়ে যেহেতু আলোচনাটা শুরু হবে, একটু যদি খেয়াল করে দেখো, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডিগ্রি অফ কোলাবোরেশন। ডিগ্রি অফ কোলাবোরেশনের ওই পেপারটা কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি। ডিগ্রি অফ কোলাবোরেশনের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ কোলাবোরেশন ইকুয়ালস হচ্ছে নাম্বার অফ মাল্টিপল অথরশিপ ডিভাইডেড বাই নাম্বার অফ মাল্টিপল অথরশিপ প্লাস নাম্বার অফ সিঙ্গেল অথরশিপ। এখানে দেখো সূত্রটাকে ডিফাইন করে দেওয়া আছে, ডিসি ইকুয়ালস হচ্ছে ডিগ্রি অফ কোলাবোরেশন ইন এ ডিসিপ্লিন, and M equals হচ্ছে number of multi authored papers in the discipline published during a year অথবা during a time frame বলতে পারো, এবং number of single authorship and S in the discipline published during the same time frame. ঠিক আছে? এটা খুবই সিম্পল একটা জিনিস। আমরা কোলাবোরেশন রেশিও বের করতে চাইলে মাল্টিপল অথরশিপকে আমার টোটাল অথরশিপ দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমি ডিগ্রি অফ কোলাবোরেশন পেয়ে যাব। এটা যেমন একটা সূত্র, ঠিক তারই একটা বিকল্প সূত্র আছে। সেই বিকল্প সূত্রটা হচ্ছে এরকম, ডিগ্রি অফ কোলাবোরেশন একই জিনিস, ডিগ্রি অফ কোলাবোরেশন ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস F1 ডিভাইডেড বাই N। F1 মানে হচ্ছে নাম্বার অফ সিঙ্গেল অথরশিপ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পেপারস। ঠিক আছে? একই জিনিস কিন্তু পাবো আমরা, আগে যেটা পেয়েছিলাম সেই জিনিসটাই আমরা পাবো। এখানে যদি আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তাহলে এরকম হতে পারে। আমি আরো একটা পেপার তোমাদের জন্য খুলছি। স্যার অ্যানালিসিস কিন্তু কি বলেছেন? হুম, টোটাল নাম্বার অফ পেপারস।
এইখানে এটা বুঝতে তো কোনো সমস্যা হয়নি, হয়েছে? এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে নাকি তোমরা দেখছোই না কিছু? স্ক্রিন দেখা যাচ্ছে না এখন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এটা তো এটা তো দেখতে পাচ্ছ নাকি? Yes, স্যার, এখন দেখতে পাচ্ছি। এটা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? স্যার, হ্যাঁ, আমরা যে কিরকম সূত্রটা বের করেছিলাম, সে একটা নির্দিষ্ট বছরে আমার নাম্বার অফ মাল্টিপল অথরশিপ ছিল সে 22, ঠিক আছে, একটা নির্দিষ্ট বছরে। আর নাম্বার অফ সিঙ্গেল অথরশিপ ছিল কত? নাম্বার অফ সিঙ্গেল অথরশিপ ছিল সে 12। তাহলে আমার ডিগ্রি অফ কোলাবোরেশন কত হবে? ডিগ্রি অফ কোলাবোরেশন ইকুয়ালস হবে সি, ইকুয়ালস হবে উপরে কত, 22, নাম্বার অফ মাল্টিপল অথরশিপ 22, ডিভাইডেড বাই নিচে কত হবে, 22 প্লাস, এটা যদি 18 করি, যদি আপত্তি না করো, তাহলে 22 প্লাস 18 হচ্ছে 34। 40। পারো না? এটাকে আমি কত কত বলেছিলাম? পুরো আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 22 ডিভাইডেড বাই 34, তাই তো? তাহলে 22 কে 34 দিয়ে ভাগ করে দিলেই আমি কিন্তু ডিগ্রি অফ কোলাবোরেশনটা পেয়ে যাচ্ছি। এটা তো একটা সূত্রের কথা আমরা বলছিলাম, তাই তো? আমরা যদি সেকেন্ড স্লাইডটাতে যাই। স্যার, জি, আপনি এটা মাল্টিপল অথরের সময় 22 বলার পর নির্দিষ্ট বছর বলছিলেন, এটা বুঝি নাই। নির্দিষ্ট বছরের, হ্যাঁ। মানে ধরো আমি যদি একটা নির্দিষ্ট বছরের কথা চিন্তা করি, এই পাবলিশিং আউটপুটটা যদি 2023-এর হয়, তাহলে 2023-এর ডিগ্রি অফ কোলাবোরেশন হচ্ছে নাম্বার অফ মাল্টিপল অথরশিপ ডিভাইডেড বাই নাম্বার অফ মাল্টিপল অথরশিপ প্লাস নাম্বার অফ সিঙ্গেল অথরশিপ। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পাবলিশিং আউটপুট, সেটা হচ্ছে ওই সাবজেক্টের জন্য 34 ছিল। তাহলে 22-কে 34 দিয়ে ভাগ করলেই তো আমি ডিগ্রি অফ কোলাবোরেশন ফর দি ইয়ার 2023 পেয়ে যাচ্ছি, ওই একটা ডিসিপ্লিনের। মানে স্যার, আমি তো এখানে 2023-এর নাম্বারটাই শুধু বের করতেছি না, হ্যাঁ, কোলাবোরেশনের। হ্যাঁ, ও জি স্যার, থ্যাংক ইউ স্যার। এরকম ধরো তুমি যেহেতু প্রশ্ন করেই ফেললে, 2022-এরটা আমি বের করতে পারি, 2021-এরটা বের করতে পারি, 2020-এরটাও বের করতে পারি, পারি না? জি স্যার। এবং পারলে কি হবে, আমি কিন্তু একটা কম্পারেটিভ একটা স্টেটমেন্টও তৈরি করতে পারবো। কম্পারেটিভ স্টেটমেন্ট মানে হচ্ছে আমি দেখতে পাবো যে আমার কোলাবোরেশনের রেশিওটা কি বাড়ছে নাকি কমছে, এটা তো দেখা সম্ভব নাকি? জি স্যার। তাহলে এটা যদি হয়, আমার কাছে যদি একটা টেবিল থাকে, সেই টেবিলে যদি আমার বিভিন্ন ইয়ারের সিঙ্গেল এবং মাল্টিপল অথরশিপ থাকে, ঠিক আছে, তাহলে এটাকে যোগ করে, জি এটাকে স্যার। যদি আমি টোটাল করি, টোটাল করলে কি হয়, টোটাল করলে আমি ওভারঅল কোলাবোরেশনও দেখতে পাবো না? এটা কি হুম। স্যার 5 ইয়ার্স বা 10 ইয়ার্স এর কথা বলছেন? হ্যাঁ, আমি যদি 5 বা 10 ইয়ার্স এর ডেটাটা দেই, এখানে ধরো 2020-এর ডেটা থাকছে, 2023-এর থাকছে, 2022, 21 এরকম যদি 10 বছরের ডেটা থাকে, তাহলে তুমি তো ইয়ার ওয়াইজ কোলাবোরেশনটা বের করতে পারবে, পারবে তো? জি স্যার। ইয়ার ওয়াইজ কোলাবোরেশনটা এখানে বেরিয়ে যাবে। তারপরে আমি যদি টোটাল নাম্বার অফ সিঙ্গেল অথরশিপ পাই এবং টোটাল নাম্বার অফ মাল্টিপল অথরশিপ যদি আমি যোগ করি, তাহলে তো আমি ইচ্ছে করলে ওভারঅল কোলাবোরেশনও বের করতে পারবো, পারবো না? জি স্যার। আমি আবার দেখিয়ে দেব কিভাবে করতে হয় জিনিসটা। কিন্তু আপাতত যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে, এটা খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। আমাদের নাম্বার অফ মাল্টিপল অথরশিপকে আমরা যদি টোটাল নাম্বার অফ পেপার দিয়ে ভাগ করে দেই ইন দ্যাট পার্টিকুলার ইয়ারের, তাহলে আমরা কিন্তু ওই বছরের কোলাবোরেশন রেশিওটা বের করতে পারবো। এই সূত্র সুব্রামানিয়ামের সূত্র, এবং এটা কিন্তু পেপারটা আমি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? আমরা কি জি স্যার। বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি তাহলে একটু পরের স্লাইডটাতে দেখো, এটা একই জিনিস, একই জিনিস। সে একই জিনিসটা এখানে কি বলা হয়েছে, সূত্রটার ওই সূত্রটারই একটা বিকল্প সূত্র, রেজাল্ট একই হবে। এখানে ডিগ্রি অফ কোলাবোরেশনের জন্য কি বলেছে, ডিগ্রি অফ কোলাবোরেশনের জন্য বলেছে ডিগ্রি অফ কোলাবোরেশন ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস
F1 কি মিন করে? F1 মিন করে F1 is the number of single author papers. আগে যে আমরা এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে সিঙ্গেল অথর কত ছিল? 12 স্যার, 22 ছিল, 12 ছিল। 12 ছিল। আর আমার টোটাল অথরশিপ কাউন্ট কত ছিল? 22 প্লাস 34 34 মানে আমার টোটাল আউটপুট ছিল 34। তাহলে 1 মাইনাস 12 ডিভাইডেড বাই 34, রেজাল্ট কিন্তু একই হবে। আগে আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম সেই রেজাল্টটাই হবে। আগে কত ছিল বলো তো? আগে ছিল কত? 22 প্লাস 12 ছিল, তাই না? এই কথা বলো। জি স্যার। তাহলে আগে আমরা ডিগ্রি অফ কোলাবোরেশন কিভাবে বের করেছিলাম? 22 কে ভাগ করেছিলাম কত দিয়ে? 34 দিয়ে 34 22 দিয়ে কে ভাগ করেছিলাম 34 দিয়ে। এখন সেই একই জিনিসকে আমরা অন্যরকম ভাবে একটু লিখছি। সেই অন্যরকম লেখাটা হচ্ছে 1 মাইনাস উপরে কি থাকবে? নাম্বার অফ সিঙ্গেল অথর পেপার, সেখানে হচ্ছে 12, আর টোটাল নাম্বার অফ পেপারস হচ্ছে n। এই nটার মান হচ্ছে কত? সিঙ্গেল অথর পেপার ছিল 12টা আর মাল্টিপল অথর পেপার ছিল 22টা, তার মানে n ভ্যালুটা হচ্ছে 34। 34 তাহলে এইখানে যদি আমি করি তাহলে এর উপরে হবে, এখানে নিচে হবে 34 আর উপরে কত হবে? 34 মাইনাস 12 সমান কত? দেখো তো 34 থেকে 12 বাদ দিলে কত হয়? 22 থাকে 22 হয় 22 আর নিচে থাকে কত? 34। 34 তো একই জিনিস হলো, বুঝতে পারো? জি স্যার বুঝতে পেরেছ? যে সূত্রই ব্যবহার করো না কেন রেজাল্ট কিন্তু একই হবে। তুমি কি বুঝাতে পারলাম? জি জি স্যার। স্যার জি এটা স্যার। বুঝতে পারছি কিন্তু মাল্টিপল ইয়ার যেটা ওইটা একটু বুঝতে পারিনি। ওইটা খুবই সিম্পল। এটা 1 মাইনাস নাম্বার অফ সিঙ্গেল অথর পেপার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পেপারস, ভাগ করে দিলেই আমরা ওই যে লসাগু করে ভাগ করে দিলেই আমরা কিন্তু ওই একই জিনিসে চলে যাচ্ছি। তার মানে ডিগ্রি অফ কোলাবোরেশন তুমি যেই সূত্র দিয়েই করো না কেন দুইটা একই জিনিস আসলে। তাহলে ডিগ্রি অফ কোলাবোরেশন আমরা কি করতে পারি? আমরা এইভাবে বের করতে পারি, আমরা ইচ্ছে করলে এইভাবে বের করতে পারি, একই জিনিস। আমরা কিন্তু ডিগ্রি অফ কোলাবোরেশন যখন দেখব তখন কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারবো যে ডেটা সেট থেকে আমাদের ডিগ্রি অফ কোলাবোরেশন কি বাড়লো নাকি কমলো। ঠিক আছে, চলো আমরা তাহলে একটা এক্সাম্পল নেই। স্যার এটা করে কি হবে আসলে? এটা বের করে কি জানতে পারবো? তুমি বলো কি জানতে পারবে? তোমার মাথায় কিছু আছে? চিন্তা করে বলো। স্যার দেখতে পারি যে কোলাবোরেটিভ কাজ কতটা হচ্ছে, সিঙ্গেল অথরশিপে কাজ কতটুকু হচ্ছে, কোনটা বেশি ইফেক্টিভ হচ্ছে, এতটুকু। ইফেক্টিভ তো তুমি বলতে পারবে না, বলতে পারবে? স্যার বুঝিনি। ইফেক্টিভ তো তুমি বলতে পারবে না, পারবে কি? না স্যার, বলা যাবে না। আমরা কি দেখতে পাবো সেটা বলো। আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের কোলাবোরেশনটা কি বাড়ছে নাকি কমছে, সেটা তো দেখতে পাবো বা বলতে পারবো। পারবো কি? জি স্যার। এতে করে কি সিদ্ধান্ত নেওয়া যাবে? সেটা জানি না স্যার। কোনো সিদ্ধান্তে আসতে পারবো না আমরা। ওয়ার্ক বেশি হয় বা কম হয় এরকম কিছু। কোলাবোরেশন হলে কি হয়? আমার প্রোডাক্টিভিটি বাড়ে নাকি কমে, এটা বলো। এই বৃদ্ধি হবে স্যার, কারণ হচ্ছে অবশ্যই দশে বাড়বে, মিলে করি কাজ, যদি ওইভাবেই চিন্তা তখন করো। বেশি সংখ্যক লেখকের আমরা কাজ করলে আমাদের তখন। সাবজেক্টের সাথে কম্পিউটার সায়েন্সের একটা সম্পর্ক আছে, আছে কিনা? এবং তোমরা যারা ডাক্তার, যারা ডাক্তারদের কিন্তু স্ট্যাটিস্টিক্স লাগে, কারণ তারা অনেক কাজ করেন যেগুলো স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডেশনটা করতে হয়। তো ডাক্তাররা হয়তো স্ট্যাটিস্টিক্স ভালো বোঝেন না। আজকাল অধিকাংশ কাজে কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি হয়, ক্রস ডিসিপ্লিনারি হয়।
তাহলে তোমার যদি ধরো একজন ডাক্তার যদি একজন স্ট্যাটিস্টিশিয়ানের সাথে বসে কাজ করেন, এটা তো কোলাবোরেশন হলো না? এতে করে কি হবে, ডাক্তারের ডেটা অ্যানালিসিসটা স্ট্যাটিস্টিশিয়ান করে দিবেন, অথবা উনি হয়তো গাইড করবেন। গাইড করলে কি হলো, কোলাবোরেশন হলে আমার প্রোডাক্টিভিটি বাড়বে। আমি যদি তোমাদের সাথে কাজ করি, তাহলে যেটা হবে, তুমি যে কাজটা করছো, তোমাকে হয়তো আমি গাইড করছি, তোমাকে আমি বলছি এই স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে হবে। তুমি ধরো লিটারেচার রিভিউ করলে, আমি হয়তো মেথডোলজিটা লিখলাম, তুমি ডেটা কালেক্ট করলে, আমি ডেটাটাকে অ্যানালাইসিস করলাম, ফাইনালি তুমি একটা ইনিশিয়াল ড্রাফট তৈরি করলে, আমি এটাকে ফাইনালাইজ করলাম। তাহলে দুইজনের কাজ যদি আমরা ভাগ করে নেই, তাহলে কি হবে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে না? কি ঠিক আছে? এই তোমরা আছো? স্যার এখানে প্রোডাক্টিভিটি বাড়ার মানে কি বোঝাচ্ছেন স্যার? পেপার প্রোডাক্ট বাড়তেছে এটাই? তো প্রোডাক্টিভিটি বাড়লে কি হলো, তোমার যদি কোলাবোরেশন হয়, তাহলে তো তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। এবং এটা তো ভালো জিনিস, এটা তো খারাপ জিনিস নয়। স্যার সেটা এই ডিগ্রি দিয়ে বোঝা যাবে, এজন্য এই ডিগ্রি অবশ্যই করা। যাবে, অবশ্যই যাবে। চলো আমরা ডেটা সেট নিয়ে কাজ করি। এখানে একটা পেপার আমরা দেখছি, একটু খেয়াল করে দেখো। এখানে আমরা যেটা দেখছিলাম, এই যে এক্সাম্পলটা নাও, ডিগ্রি অফ কোলাবোরেশন। ডিগ্রি অফ কোলাবোরেশন এখানে দেখো কয় বছরের ডেটা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 বছরের ডেটা দেওয়া আছে। তাহলে 10 বছরের ডেটাতে আমরা যেটা দেখছি, এই যে নাম্বার অফ সিঙ্গেল অথর পেপার দেখেছি আমরা 196, টোটালটা হচ্ছে 196। আমি এই কথাগুলো কিন্তু অলরেডি বলেছি, এটা মাল্টিপল অথর পেপার হচ্ছে 382। তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট বছরকে ধরি, ধরো 2008-এ সিঙ্গেল অথরশিপ পেপার ছিল 18, মাল্টিপল অথরশিপ পেপার ছিল 32, আমার টোটাল আউটপুট হচ্ছে 50। তাহলে আমি যদি ডিগ্রি অফ কোলাবোরেশন বের করতে চাই, এই যে সূত্রটা হচ্ছে ডিগ্রি অফ কোলাবোরেশন, এখানে আমাদের যে সেকেন্ড সূত্রটা সেটা ব্যবহার করেছে, 1 মাইনাস নাম্বার অফ সিঙ্গেল অথর পেপার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পেপার ইন দ্যাট পার্টিকুলার ইয়ার। আমরা 2008-এর কথা বলছি। তাহলে 2008-এ কি হয়েছিল, 2008-এ আমরা যদি কোলাবোরেশন রেশিওটা বের করি, তাহলে আমাকে কি করতে হবে, 1 মাইনাস 18 ডিভাইডেড বাই 50। আমার ডিগ্রি অফ কোলাবোরেশন বেরিয়ে এসেছে 0.64। অথবা আমরা যদি ওই সূত্রটা ব্যবহার করি, উপরে কত যাবে, উপরে যাবে 32, আর নিচে যাবে 18 প্লাস 32। তার মানে হচ্ছে 32 কে তুমি 50 দিয়ে ভাগ করছো, তাহলে তোমার ডিগ্রি অফ কোলাবোরেশন বেরিয়ে আসছে 0.64। ঠিক আছে? জি স্যার। তুমি যদি 2009-এর দিকে তাকাও, এখানে কিন্তু কোলাবোরেশনের রেশিওটা 2008-এর তুলনায় সামান্য কমেছে, দেখেছো? আগে ছিল 64%, এখন এসছে 60%। এরপরে 2010-এ দেখো, 2010-এ কিন্তু মাল্টিপল অথর পেপারের সংখ্যা বেশি, এবং সেই কারণে কিন্তু তোমার ডিগ্রি অফ কোলাবোরেশন বেড়ে গেছে, 71% হয়েছে। কি ঠিক আছে? জি স্যার, এটা আমরা বুঝছি তার একটা মানে একটা করে। তুমি কিন্তু এখন যেটা দেখছো, সেটা হলো যে কোলাবোরেশনের রেশিও কিন্তু 2014 সালে সবচেয়ে বেশি ছিল, এবং 2014 সালে আমরা কোলাবোরেশনের রেশিও পেয়েছি 80%। 80% মানে হচ্ছে 80% পেপারই কিন্তু তোমার ডাবল অথরশিপ বা মাল্টিপল অথরশিপ, যেটাই বলো না কেন। ঠিক আছে? আর ওভারঅল কোলাবোরেশন আমরা যখন বের করবো, তখন আমাকে কি করতে হবে, যদি সূত্রটা ব্যবহার করি, তাহলে হবে 382 ডিভাইডেড বাই 382 প্লাস 196। তার মানে হচ্ছে 578 কে নিচে রাখতে হবে, আর উপরে যাবে 382। আর যদি এই সূত্র ব্যবহার করি, তাহলে সেখানে আসবে 1 মাইনাস, কি আসবে বলো, উপরে কি আসবে দেখি, উপরে আসবে 196, আর নিচে কত আসবে, নিচে আসবে 578। তাহলে এই যে আমরা ডিগ্রি অফ কোলাবোরেশন বের করে ফেলতে পারবো। আমার কথা বুঝতে পারছেন তো? স্যার প্রতিটা ইয়ার কে সাম করলেও তো একই রেজাল্ট বের হবে, তাই না? প্রতিটা উম বছরের হচ্ছে কোলাবোরেশন যদি যোগ করি। যোগ করে অ্যাভারেজ করতে হবে, আবার শুধু যোগ করলে তো ও হবে না। আমার কথা বুঝতে পারছেন তো? স্যার আমরা যদি 10 ইয়ার্স করতে চাই,
তাহলে হুম। প্রত্যেকটা ইয়ারে একটা যোগ করলেই তো আসে, আর প্রত্যেক মানে এটা করলে হবে না, না, শেষে তো তাহলে তাই total- হয়েছে, টোটালটাকে যোগ করে ই করে দিলে, সূত্র বসিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন পরীক্ষায় যদি এরকম আসে, ঠিক আছে, তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন এরকম ভাবে করা হয়, ক্যালকুলেট ইয়ার ওয়াইজ অ্যান্ড ওভারঅল কোলাবোরেশন রেশিও, তখন কি করবে? তখন তো তোমাকে ইয়ার ওয়াইজ করতেই হবে, প্রত্যেকটাকে ইয়ার ওয়াইজ করতে হবে, প্লাস সিঙ্গেল অথরশিপ কাউন্টের তোমার টোটালটা বের করবে, মাল্টিপল অথর পেপারের এটারও টোটালটাকে বের করবে, তারপরে এই দুইটাকে যোগ করে তোমার টোটাল নাম্বার অফ পেপারস বের করতে হবে, এরপরে তুমি ওভারঅল কোলাবোরেশনটা দেখিয়ে দেবে। আমার কথা বুঝতে পারছো তো? জি স্যার। এটা তো খুব সিম্পল জিনিস, এটা খুব কঠিন জিনিস না। আমাদের এখানে কিন্তু একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা হচ্ছে এরকম, আমাদের প্রায় প্রশ্ন করা হয় যে সিঙ্গেল অথর পেপার কয়টা। এটা তো খুব অযৌক্তিক একটা প্রশ্ন। তুমি যখন এইচ ইন্ডেক্স কাউন্ট করবে, দুইজন অথরশিপ থাকলে কি তোমার এইচ ইন্ডেক্স কমে যাবে? কমবে কি? না। স্যার তো তাহলে সাইটেশন সাইটেশন তো যতজন অথর আছেন সবাই পাচ্ছেন, তোমার ক্রেডিবিলিটি তো কমছে না, তোমার এইজ কমছে না, তোমার জি কমছে না। তাহলে কয়টা সিঙ্গেল অথর পেপার, এটা তো বলার কোনো যৌক্তিক কোনো কারণই নাই। আর কোলাবোরেশনটাকে আমাদের এনকারেজ করা উচিত, এটা কোনোভাবেই ডিসকারেজ করা উচিত না। আমি কি বোঝাতে পেরেছি? কারণ কোলাবোরেশনে যখন তুমি যাবে, তুমি তো সব বিষয়ে বোঝো না। আমি ধরো স্ট্যাটিস্টিক যদি কম বুঝি, এবং আমার যদি পরিচিত কেউ থাকেন যিনি স্ট্যাটিস্টিক্স ভালো বোঝেন, তার সাথে যদি আমি কোলাবোরেশনে যাই, আমার যে স্কলারলি কাজটা হবে সেটার আহ মানে তুমি যদি অ্যাকসেপ্টেবিলিটি কথা চিন্তা করো, অথবা তার যদি আহ মানে পজিটিভ দিকগুলো যদি দেখো, তাহলে তো সে ব্যাপারটা অনেক অ্যানরিস্ট হলো না? যদি আমাকে কোনো স্ট্যাটিস্টিশিয়ান হেল্প করে এবং সেখানে যদি খুব হাই, কি বলে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যদি হয়, তাহলে তো আমার কোলাবোরেশনের প্রয়োজন আছে। এখন আমরা একটু কোলাবোরেশন ইন্ডেক্স নিয়ে কথা বলি। কোলাবোরেশন ইন্ডেক্সের সূত্রটা একটু দেখো। জিনিসটা একটু বিদঘুটে, কিন্তু এটা খুব কঠিন কিছু না। তোমরা এই জিনিসগুলো কি বোঝো তো? সামেশন চিহ্ন বোঝো না? জি স্যার। বোঝো কি? সামেশন মানে হচ্ছে যোগ করা, যোগ করতে হবে। এখানে একটু যদি খেয়াল করো, এখানে সামেশনে এটার মানে কি বোঝো? এটার মানে হচ্ছে, আমি যদি বলি এটা জে ইকুয়ালস হচ্ছে 1, আর এইখানে যদি থাকে 3, আর এখানে যদি জে থাকে, এর মানে কি জানো? এটা সমান সমান কত? স্যার আপার লিমিট লোয়ার লিমিট এটা কি? হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। আর জে লোয়েস্ট ভ্যালুটা কত? যে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে 3, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। এটা কিন্তু আসলে মিন করে সামেশন অফ 1 প্লাস 2 প্লাস 3। তার মানে যে 3 এ 2 এ 5 আর 1 এ 6, এটা মিন করে 6। কি ঠিক আছে? জি স্যার। তাহলে এইখানে যেটা বলা হয়েছে, কোলাবোরেশন ইন্ডেক্স যখন আমরা কম্পিউট করব, কোলাবোরেশন ইন্ডেক্সের সূত্রটা হচ্ছে অনেকটাই এরকম। এখানে সামেশন আছে, তার মানে সবগুলোকে যোগ করতে হবে। যে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1, আর এটা হাইস্ট ভ্যালুটা হচ্ছে কে। দেখো, যে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1, এরপরে কি হবে? 2 হবে, এরপর 3 হবে, আর এটা হাইস্ট ভ্যালুটা হবে কে পর্যন্ত। তার মানে হচ্ছে কে হচ্ছে হাইস্ট নাম্বার অফ অথর্স, ঠিক আছে? আর উপরে যেটা আছে সেটা হচ্ছে জে, জে ইকুয়ালস হচ্ছে, এটা নাম্বার অফ অথর ইন অ্যান আর্টিকেল। সেটা একটা আর্টিকেলে একজন অথর হতে পারে, দুইজন হতে পারে, তিনজন হতে পারে, 4, 5, 6, 7, 10, 12 হতে পারে, ঠিক আছে? ইনটু এফ জে, এফ জে ইকুয়ালস হচ্ছে নাম্বার অফ জে অথর আর্টিকেলস, ডিভাইডেড বাই হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ আর্টিকেলস পাবলিশড ইন দ্যাট টাইম ফ্রেম। তাহলে এটা হচ্ছে কোলাবোরেশন ইন্ডেক্স। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে
তোমার যে মানে হচ্ছে নাম্বার অফ অথর্স ইন অ্যান আর্টিকেল, সেটা 1 2 3 4 5 6 7 8 9 10 হতে পারে। এবং এফ জে ইকুয়ালস হচ্ছে নাম্বার অফ যে অথর্ড আর্টিকেলস ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার অফ আর্টিকেলস পাবলিশড। তাহলে আমরা এটা একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নিলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। জিনিসটা মোটেও কঠিন কিছু না, আমি একটু তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে তোমাদের একেবারেই পরিষ্কার হয়ে যাবে। তাহলে ধরো আমরা 2023-এর কথা বলছি। 2023-এ কোনো একটা সাবজেক্টের, আমার সাথে আছো তো তোমরা? জি স্যার। ধরে নেই সিঙ্গেল অথর পেপার হচ্ছে, একটা পেপারে 2 জন অথর থাকতে পারে, 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। অথরশিপ নানান, সিঙ্গেল অথর, 2 জন অথর, 3 জন অথর, 4 জন অথর এবং 5 জন অথর। ঠিক আছে, আমি আমি এখন কোন ভ্যালুটা লিখলাম? সূত্র অনুযায়ী কোন ভ্যালুটা লিখেছি? জের জি, মান আমি অথরের সংখ্যা। সূত্র অনুযায়ী জে এর মান লিখেছি, জে এর মানটা লিখেছি। ওই 2023-এ যে পেপারগুলো আছে সেই পেপারের মধ্যে আমরা সিঙ্গেল অথর পেপার, 2 জন অথর আছেন এরকম পেপার, 3 জন অথর আছে এরকম পেপার, 4 জন অথর আছে এরকম পেপার, 5 জন অথর আছে এরকম পেপারের সংখ্যা যদি আমরা এখন একটু লিখি, সাপোজ এইখানে সিঙ্গেল অথর পেপার হচ্ছে সে 10টা, দুইজন অথর আছেন এরকম পেপারের সংখ্যা সে 18টা, 3 জন অথর আছেন এরকম কোন পেপার নাই, 0। 4 জন অথর আছেন এরকম পেপারের সংখ্যা 5টা, 5 জন অথর আছেন এরকম পেপারের সংখ্যা 0। তাহলে আমার টোটাল নাম্বার অফ পেপারস কতটা হবে? টোটাল নাম্বার অফ পেপারস কতটা হলো? 33। কত? 33। 18 আর 10 হচ্ছে 28, 28 আর 5 হচ্ছে 33। তাহলে আমার এই এন ভ্যালুটা কত? এন ভ্যালুটা হচ্ছে ইকুয়ালস হচ্ছে 33, তাই তো? জি স্যার। তাহলে এখন আমরা এই যে সূত্র অনুযায়ী যদি মান বসাই, তাহলে কি হচ্ছে? আমার এফ জে ইকুয়ালস হচ্ছে নাম্বার অফ যে অথর পেপার। যে অথর পেপার কয়টা? একটা অথর আছে এরকম পেপারের সংখ্যা 10টা, 2টা পেপার আছে এরকম অথরের সংখ্যা হচ্ছে 18টা, 3টা পেপার আছে এরকম অথরের সংখ্যা 0, 4টা অথর আছে এরকম পেপারের সংখ্যা 5, 5টা অথর আছে এরকম সংখ্যাটা 0। তাহলে আমার টোটাল আউটপুট হচ্ছে 33। তাহলে সূত্র অনুযায়ী যদি মান বসাই দিই, জে এর মান যখন 1, তখন পেপারের সংখ্যা কত? 10। 10টা। তাহলে 1 × 10, আর যেহেতু এখানে সামেশন আছে তাহলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এরপরে কত আসবে? 2টা পেপার আছে এরকম ওদের সংখ্যা হচ্ছে কত? 2 × 18 প্লাস 3 আছে, ওটা তো 0, ওটা তাহলে আমি আর করছি না, ওটা 0 হয়ে যাবে। 4টা অথর আছে এরকম পেপারের সংখ্যা কত? তাহলে 4 × 5 যোগ 5টা পেপার অথর আছে এরকম পেপারের সংখ্যা 0। তাহলে এই টোটালটাকে আমার ভাগ করতে হবে কত দিয়ে? টোটালটাকে ভাগ করতে হবে 33 দিয়ে।
ঠিক আছে, আমরা একটু তাহলে একটু চেষ্টা করি। 10 আর 18 দুগুণে 36, 36-এর সাথে 20 যোগ করলে কত হয়? 66। 36 সাথে 20 যোগ করলে 20 যোগ করলে 66 হয়। 56। প্রধান শেষ 56 ডিভাইডেড বাই 33, একটু হিসাবটা বের করো তো। কত হয়? স্যার 10 আছে তো, 10 কি কাউন্ট করেছেন? কোথায় 10 আছে? 1 গুণন 10। 1 into 10। স্যার জি 66 হবে না? জি স্যার, 66 হওয়ার কথা। 10, জি স্যার 18 দুগুণে 36, 10 আর 36 কত হয়? 46। 46 10 আর 36 কত হচ্ছে? 46। 46 আচ্ছা স্যার 20 আছে স্যার। 46 আর 20, 66 তো আমার তো চোখ দুইটা, তোমাদের তো অনেকগুলো চোখ। তাহলে 66-কে যদি আমি 33 দিয়ে ভাগ করি, তাহলে আমার কোলাবোরেশন ইন্ডেক্স হবে 2। 0.00। এটার মানে কি? এটার মানেটা কি? কোলাবোরেশন ইন্ডেক্সের মানেটা কি? সেটা কি এবারে দুজন করে অর্থ ছিল ব্যাপারে। একেবারে পরিষ্কার, এরকম তো বুঝাই যাচ্ছে। তার মানে হচ্ছে অন এভারেজ প্রত্যেকটা পেপারে আমার অথরশিপের সংখ্যা হচ্ছে 2 জন করে। স্যার এটাই কি কে? না, এটা কে না তো, কে মানে হচ্ছে কে এখানে। আচ্ছা, এখানে কে ভ্যালুটা কত বলো তো? কে লোয়েস্ট ভ্যালুটা কত? 1। 1। এটা আমরা কে বলিনি, এটা যে বলেছি, যে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1। আর কে মানে কি? কে মানে হচ্ছে হাইয়েস্ট 5। নাম্বার অফ অথর্স। এখানে হাইয়েস্ট নাম্বার অফ 5। অথর্স কত ছিল? 5 ছিল। যেটা যেহেতু ওই 5টা অথর আছে এরকম পেপার নাই, সেই কারণে এটা 0 হয়ে গেছে গুণ করার পরে। এখানে কে এর যেটা হাইয়েস্ট ভ্যালু সেটা হচ্ছে 5। আচ্ছা এই সূত্র থেকে আমরা আসলে কি বুঝতে পারছি? এটা থেকে আমাদের শিক্ষাটা কি? এটা থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে অন এভারেজ, যেহেতু আমাদের টোটাল পেপার হচ্ছে 33 এবং আমাদের সিআই ভ্যালু বেরিয়ে এসছে 2, এটার মানে হচ্ছে ইনফ্যাক্ট কি বলো, প্রত্যেকটা পেপারে অন এন এভারেজ অথরশিপ কাউন্ট হচ্ছে 2 জন করে। এটা যেহেতু রাউন্ড হয়ে গেছে সেই কারণে আমরা বলতে পারি। কি বোঝা গেছে? স্যার রাউন্ড ফিগার না হলে? মানুষকে তো আর তুমি ভাগ করতে পারবে না, করবে? 1.96 হলে কি আমরা বলতে পারবো? কিন্তু সেটাও একটা সংখ্যা, বলতে হবে। আমি এখানে 2 বেরিয়ে গেছে বলে বলছি যে 2 জন করেছিল। কিন্তু আমরা যখন 1.96 পাবো তখন কি বলতে পারবো অথর ছিলেন 1.96? আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে আমার সিআই ভ্যালুটা 1.96। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। তাহলে এইখানে আমরা যে সূত্রটা দেখলাম সেটা হচ্ছে কোলাবোরেশন ইন্ডেক্স। কোলাবোরেশন ইন্ডেক্সটা হচ্ছে সামেশন, এখানে যে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1 আর কে হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ অথর ইন এ পার্টিকুলার পেপার। যে যে ভ্যালুটা 1 2 3 4 5 যতজন অথর আছে সেটা হতে পারে, আর 1 বা 2 বা 3 বা 4 জন অথর আছেন এরকম পেপারের সংখ্যাটা হচ্ছে এই এফ জি ভ্যালুটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটপুট ইন দ্য টাইম ফ্রেম অথবা ইন দ্যাট পার্টিকুলার ইয়ার, যেভাবেই চিন্তা করো না কেন সেটা। ঠিক আছে, আমরা এক্সাম্পল নেই এখন।
2008-এ সিঙ্গেল অথর পেপার ছিল 18টা। 2008-এ 2 জন অথর ছিলেন এরকম পেপারের সংখ্যা 26। 2008-এ 3 জন অথর ছিলেন এরকম অথরের সংখ্যা হচ্ছে 5। 4 জন অথর ছিলেন এরকম অথরের পেপারের সংখ্যা হচ্ছে 1। তার মানে টোটাল আউটপুট হচ্ছে আমার 50, তাই তো? তাহলে সূত্র অনুযায়ী যদি আমাকে কাজ করতে হয় 2008-এ আমি যদি কোলাবোরেশন ইন্ডেক্সটা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? 1 × 18, তাই নয় কি? জি স্যার। প্লাস 2 × 26, ঠিক আছে? জি জি স্যার। প্লাস 3 × 5, ঠিক আছে? প্লাস 4 × 1, প্লাস 5 × 0 ডিভাইডেড বাই 50। তাহলে আমার কোলাবোরেশন ইন্ডেক্সটা হচ্ছে 1.78। কি ঠিক আছে? জি স্যার, এখানে স্যার 1.78 স্যার, এখানে কি আমরা রান ফিগার করে নিব? না 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 না, কখনোই রাউন্ড করা তাহলে যাবে না। এভারেজ অথর এরপরে যত ওইভাবে চিন্তা করো না। এখানে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার অন এন এভারেজ পেপারে 1.78 নাম্বার অফ অথর ছিল। এরপরের সংখ্যাটা একটু দেখো। এরপরে কোলাবোরেশন ইন্ডেক্স আমরা কিভাবে বের করেছি? 2009-এর জন্য 2009-এ কোলাবোরেশন ইন্ডেক্স ছিল 1.67, 2010-এ 1.97। এরপরে দেখো কোলাবোরেশনের সংখ্যাটা কিন্তু এখানে আবার কমে গেছে। 2011-তে 1.87, 1.84, 1.80, 2.15, এখানে সবচেয়ে বেশি। এটা ছিল 2014 সালে কোলাবোরেশন ইন্ডেক্স ছিল হাইয়েস্ট। এরপরে দেখো এখানে টোটাল সংখ্যাটাও কিন্তু বের করা হয়েছে এবং টোটাল কোলাবোরেশন ইন্ডেক্সও বের করা হয়েছে। এই পর্যন্ত সিঙ্গেল অথর পেপার 196, ডাবল অথর পেপার 292, 3 জন অথর আছে এরকম অথরশিপের কাউন্ট পেপারের সংখ্যা হচ্ছে 71, 4 জন অথর আছেন এরকম পেপারের সংখ্যা হচ্ছে 14, 5 জন অথর আছে এরকম অথরের পেপারের সংখ্যা হচ্ছে 5। তাহলে আমার টোটাল প্রোডাক্টিভিটি হচ্ছে 578। তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি কোলাবোরেশন ইন্ডেক্স ওভারঅলের জন্য বের করতে চাই, আমাকে কি করতে হবে? 1 × 196 প্লাস 2 × 292 প্লাস 3 × 71 প্লাস 4 × 14 প্লাস 5 × 5 ডিভাইডেড বাই 578। তাহলে আমার কোলাবোরেশন ওভারঅল কোলাবোরেশন ইন্ডেক্স বের হলো 1.86। ঠিক আছে কিনা দেখো। স্যার, তাহলে যখন আমরা আগে 2 পাইছি তখন তো আমরা ম্যাথ করার শেষে লিখছি যে আমার এভারেজ অথর না আছে। না না না, এভারেজের কথা আমি বলিনি, এটা বাদ দাও। ওটা চিন্তা করো না। তুমি দেখো কোলাবোরেশনের ইন্ডেক্সের তোমার ইন্ডিকেশনটা কি? ইন্ডিকেশনটা হচ্ছে কোন সময়ে কোন বছরে কোলাবোরেশন বাড়ছে কোন একটা সাবজেক্টে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি যে কোলাবোরেশন ইন্ডেক্সটা যদি দেখি। এখানে কোলাবোরেশন ইন্ডেক্স যদি আমরা দেখি তাহলে 2014 সালেই কিন্তু সবচেয়ে বেশি কোলাবোরেশন হয়েছে। স্যার, আমরা যদি ইয়ার ওয়াইজ যে কোলাবোরেশন ইন্ডেক্স আছে ওটা যোগ করে যদি এভারেজ করি তাহলে তো স্যার একদম
মানে ওভারঅলটা বের হওয়ার পর। বেরোনোর কথা। তা আমি তাহলে আবার আলাদা ভাবে কেন এই টোটালটা বের করবো যে ওই না, লাস্টের। ওইটা তুমি মানে ফ্র্যাকশন যদি থাকে একটু উলট পালট হতেই পারে। আর যেহেতু আমার কাছে টোটাল ডেটা সেটটা আছে, তাহলে আমি এই এভারেজের এভারেজ না করে আমি তো এখান থেকে বের করতে পারি, ঠিক না? জি জি স্যার। তাহলে পরীক্ষায় যদি এরকম ডেটা সেট একটা দেয়া থাকে, এখান থেকে কি আমরা ডিগ্রি অফ কোলাবোরেশন বের করতে পারবো? জি স্যার পারবো। কেমন করে? সো ডি কোলাবোরেশন হ্যাঁ, ডিগ্রি অফ কোলাবোরেশন যদি বের করতে চাই, সে সিঙ্গেলটাকে এক পাশে রেখে আর বাকিগুলোকে আরেক পাশে রাখবো, হ্যাঁ, দুই থেকে এগুলোকে পাই। সব যোগ করলেই তো আমার নাম্বার অফ মাল্টিপল অথরশিপ বেরিয়ে যাবে ফর 2008। তার মানে 26 আর 5 হচ্ছে 31, 31 32। তার মানে মাল্টিপল অথর হচ্ছে 32 আর সিঙ্গেল অথরশিপ হচ্ছে 18। 58। তাহলে কি করতে হবে? উপরে থাকবে 32, নিচে থাকবে 32 তো না, 32, আর নিচে থাকবে 32 প্লাস 18, তার মানে 50। 40 আচ্ছা 50 থাকবে। 50। জি স্যার। তাহলে এই ডেটা সেট থেকেও কিন্তু আমরা যেমন কোলাবোরেশন ইন্ডেক্স বের করলাম, আমি তো ডিগ্রি অফ কোলাবোরেশন বের করতে পারবো, পারবো তো? জি স্যার। তাহলে পরীক্ষায় একটা টেবিল থেকে কিন্তু আমি দুটো বের করতে পারি। আমি যদি পরীক্ষায় এরকম একটা টেবিল দিয়ে প্রশ্ন করি, তাহলে পারবে না তোমরা? জি স্যার। আমাদের আজকে শেষ আলোচনার বিষয় যেটা, সেটাতে যাচ্ছি। আমরা কোলাবোরেশন ইন্ডেক্স দেখলাম। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কোলাবোরেশন কোএফিসিয়েন্ট। সূত্রটা একটু দেখো, আগের মতোই কিন্তু। আগের মতোই কিন্তু। পার্থক্যটা কোথায় একটু বলো তো? উপরে দেখো, এইখানে। আচ্ছা, নিচে থেকে শুরু করি। এখানে তো কোনো পার্থক্য নাই, এটা আমার টোটাল নাম্বার অফ পেপারস, তাই তো? এখানে কোনো পার্থক্য নাই। এইখানে যে পার্থক্যটা আছে, যে লোয়েস্ট ভ্যালুটা 1 আর হাইস্ট ভ্যালুটা কে, এখানে তো কোনো পার্থক্য নাই, আমি কোনো পার্থক্য দেখছি না। এটাও আগের মতোই আছে। আগে এখানে কি ছিল? জে ইন্টু এফ জে ছিল, তাই না? এখন কিন্তু 1 বাই যেটা নিচে চলে গেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এইখানে আমরা কিভাবে হিসেব করব সেটা আমি একটু বলে দিচ্ছি। যেমন ধরো, আমরা আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, আমরা দেখেছি অথরশিপের কাউন্ট ছিল 1 2 3 4 5। এটা কি ভ্যালু? যে ভ্যালু, তাই তো? একটা একটা পেপার আছে এরকম অথরশিপের কাউন্ট ধরো 20, দুইজন অথর আছে এরকম পেপার হচ্ছে 14, তিনটা পেপার আছে এরকম, তিনটা অথর আছে এরকম পেপারের সংখ্যা আছে 18, চারজন অথর আছে এরকম কোন পেপার নাই, 0। পাঁচজন অথর আছে এরকম পেপারের সংখ্যা আছে 2। তাহলে এখানে আমি কিভাবে করব? এখানে আমাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এরকম, আগে কি ছিল? যে ভ্যালুটাকে সরাসরি আমি এটা দিয়ে গুণ করে দিয়েছি। এখন কি করতে হবে? 1/1, যে ভ্যালুটা তো 1, উপরে তো 1 আছে, 1 তো আমি পেয়ে গেলাম। তাহলে 1/1 ইন্টু কত? ইন্টু 20। জি স্যার।
এটা বেরোলো, এরপরে সামেশন আছে না, তারপরে যোগ। এখন কত হবে বলো তো? 1/2 into 14. হ্যাঁ, 1/, এর ভ্যালুটা এখন 2 হয়ে গেছে, ইন্টু 14। আচ্ছা, আগে গুণ করেছিলাম, এখন ভাগ করবো, তাই তো? আগে যেটা করেছিলাম সেটা হলো অথর্শকে আমি ফুল ক্রেডেনশিয়াল দিয়েছিলাম, এখন কিন্তু এই দুইজন অথর আছে এরকম পেপারকে কিন্তু হাফ কাউন্ট করছি, এখন কিন্তু ফ্র্যাকশনাল কাউন্টিং হচ্ছে। এরপরে কত হবে প্লাস, বলো? 1/3 into 18. 3 into 18। এটা যোগ করলাম, এরপরেরটা তো আর যোগ করে লাভ নেই, যেহেতু 0, এটা আর দরকার নাই। এরপরে এটা হিসাব করি, 1/5 ইন্টু 2। তাহলে এটা হলো আমার নিউমারেটর, তাই তো? আর মনে রাখতে হবে এর আগে কিন্তু 1 মাইনাস আছে, ঠিক আছে? ঠিক আছে। এবং এটাকে ভাগ করতে হবে কি দিয়ে? এটাকে ভাগ করতে হবে আমার টোটাল নাম্বার অফ পেপার দিয়ে। তাহলে টোটাল নাম্বার অফ পেপার কত দেখো? 20 আর 14, 34 আর 18, স্যার কত? 20 আর 34 আর 2, 34 আর 20, 54। ঠিক আছে। জি স্যার। তাহলে এইভাবে আমাকে কোলাবোরেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে, এবং কোলাবোরেশন কোএফিসিয়েন্ট যেহেতু 1 মাইনাস করছি আমরা, এটার ভ্যালু রেঞ্জ হবে বিটুইন 0 to 1, এর বাইরে হবে না। কোলাবোরেশন কোএফিসিয়েন্টের ভ্যালু রেঞ্জ হবে বিটুইন 0 and 1। 0 and 1 নাকি 0 to 1? হ্যাঁ, স্যার 0 আর 1 হবে শুধু, নাকি স্যার 0 থেকে 1 পর্যন্ত এর মাঝখানে হবে? 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তুমি দেখো না, 1 থেকে তো বিয়োগ করতে হচ্ছে না, 1 থেকে যখন বিয়োগ জি করছো স্যার। তাহলে তো যে ভ্যালুটা সিসি ভ্যালুটা বেরোবে সেটা 0 আর 1 এর বাইরে তো আর কিছু যাচ্ছে না, যেহেতু তুমি 1 থেকে বিয়োগ করছো। কি বোঝা গেল? স্যার তাহলে তো এখানে K5 হবে না? হ্যাঁ, এখানে কে ভ্যালুটা হবে 5। কারণ এখন তো আমার আর্টিকেল আছে পেপার। হ্যাঁ, কে ভ্যালুটা তখন 5 হবে। কে ভ্যালুটা হচ্ছে তোমার হাইয়েস্ট নাম্বার অফ অথর পার পেপার, সেটা হবে তোমার কে ভ্যালুটা। যদি কোনো পেপারে ধরো তুমি যদি 10টা পর্যন্ত অথরশিপ পাও, তাহলে কে ভ্যালুটা 10 হয়ে যাবে। এখানে তাহলে আমরা এই সূত্রটা একটু দেখি, একটা একটা ইয়ের মধ্যে দেখি। হ্যাঁ, এই যে আমাদের কোলাবোরেশন কোএফিসিয়েন্টের সূত্র, তাই তো? এই সূত্রটা আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমার 2008 এর কথা যদি চিন্তা করি, তাহলে হবে 1/1 ইন্টু 18 প্লাস 1/2 ইন্টু 26 প্লাস 1/3 ইন্টু 5, এখানে হবে 1/4 ইন্টু 1 প্লাস 1/5 ইন্টু 0। তার মানে আমি এই ভ্যালুটাকে যখন 1 থেকে বিয়োগ করছি, আমার কোলাবোরেশন কোএফিসিয়েন্ট বেরিয়ে এসছে 0.34। ঠিক আছে। এরকম আমি যদি ওভারঅল কোলাবোরেশন কোএফিসিয়েন্ট বের করতে চাই, তাহলে 1 ইন্টু 196, নাকি 1 ইন্টু 196, আমি কি ঠিক বললাম?
জি স্যার। ঠিকই বলেছে, কারণ 1/1 তো সে তো ভাগ করলে একে এক দিয়ে ভাগ করলে তো একই হয়। তাহলে আমি 1/196 বলেছি, 1 × 196 বলেছি, ভুল বলিনি। এখানে কি হবে, প্লাস 1/2 × 292 292 প্লাস 1/3 × 71 প্লাস 1/4 × 14 প্লাস 1/5 × 5 ডিভাইডেড বাই 578। আর এর আগে কি করতে হবে, 1 মাইনাস থাকবে। ঠিক আছে, তাহলে আমার ওভারঅল কোলাবোরেশন কোএফিসিয়েন্ট বেরোলো 36%, 0.36। ঠিক আছে, জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা স্যার আজকে সেক্ষেত্রে তো স্যার আমরা এক টেবিল থেকে তিনটাই বের করতে পারি, তিনটা। টেবিল থেকে তিনটাই বের করতে পারো, এবং এটার আগে পিছে কিছু জিনিস আছে, কিছু থিওরিটিক্যাল কিছু কনস্ট্রাকশন লাগবে। কোলাবোরেশন, ডিগ্রি অফ কোলাবোরেশন, কোলাবোরেশনের রেশিও, এরপরে আমরা কোলাবোরেশন ইন্ডেক্স দেখেছি, এরপরে কোলাবোরেশন কোএফিসিয়েন্ট দেখেছি। একটা টেবিল থেকেই সবকিছু বের করা সম্ভব। এবং এখানে আমি আবারও একটু দেখিয়ে দিই আমরা আজকে কি আলোচনা করলাম। আমরা আজকে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে এই এই জিনিসটা আলোচনা করেছে খুব সংক্ষেপে। কোলাবোরেশন এটা কিন্তু এনকারেজ করা উচিত, এটা ডিসকারেজ করা উচিত না। আমাদের দেশে অজ্ঞতা এমন পর্যায়ে আছে, একটা পেপারে যদি 3জন অথর দেখে বলে যে কে কোনটা করেছে, 3জন মিলে কোনো পেপার হয় নাকি? এটা ইস এ রং ওয়ে অফ থিঙ্কিং। এর কারণটা হচ্ছে কোলাবোরেশন করলে কিন্তু তোমার যে মাল্টি ডিসিপ্লিনারি অথবা আমাদের যে ইন্টারডিসিপ্লিনারি যে সমস্ত ওয়ার্কস গুলো হয় তার কিন্তু মান অনেক বাড়ে। আর কোলাবোরেশন করলে সবচেয়ে বড় সুবিধা যেটা পাওয়া যায় সেটা হলো যে 10 মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। এক একজন এক একটা জিনিস যদি ভালো বোঝেন এবং সেটাকে যদি আমরা কম্বাইন করে একটা কম্বাইন্ড এফোর্ট যদি দিতে পারি, এতে করে কিন্তু আমাদের স্কলারলি প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। It's not a bad thing, it's a very good thing. According to De Sola Price, 1980 পরে উনি বলেছিলেন যে কোনো সিঙ্গেল অথরশিপ থাকবে না। আমরা সিঙ্গেল অথরশিপ এখনো পাই, দ্য নাম্বার ইজ ডিক্লাইনিং ডে বাই ডে। এখন অধিকাংশ পেপারই কিন্তু তোমার মাল্টিপল অথরশিপ পেপার। আমরা ডিগ্রি অফ কোলাবোরেশন কিভাবে বের করতে পারি, নাম্বার অফ মাল্টিপল অথরশিপ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পেপারস ইন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট ফিল্ড। আমরা কিন্তু ডিগ্রি অফ কোলাবোরেশন বের করতে পারি। এই বিকল্প সূত্রটা হচ্ছে 1 মাইনাস নাম্বার অফ সিঙ্গেল অথর পেপার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পেপারস ইন দ্যাট ডিসিপ্লিন। আমরা এইভাবে ডিগ্রি অফ কোলাবোরেশন বের করতে পারি। আমরা কোলাবোরেশন ইন্ডেক্স কিভাবে বের করব, কোলাবোরেশন ইন্ডেক্স বের করব, আমরা একটা পেপার আছে এরকম অথরশিপের সংখ্যা, দুইটা পেপার আছে এরকম অথরশিপ, তিনটা পেপার আছে এরকম অথরশিপ, গুণ করে টোটাল নাম্বার অফ পেপার দিয়ে ভাগ করে দিলেই আমরা কিন্তু কোলাবোরেশন ইন্ডেক্সটা পেয়ে যাব। ভেরি সিম্পল, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কোলাবোরেশন কোএফিসিয়েন্ট। কোলাবোরেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা রেঞ্জ করবে বিটুইন 0 and 1। এটা সূত্রটা হচ্ছে 1 মাইনাস 1/জে। জে মানে হচ্ছে 1 2 3 4, একটা দুইটা তিনটা বা চারটা বা পাঁচটা পেপার আছে এরকম অথরশিপের, এরকম পেপারের সংখ্যা, তার মানে হচ্ছে 1/1 প্রথমটার ক্ষেত্রে, এরপরে 1/2 1/3 1/4 1/5 1/6 এভাবে যাবে, ইনটু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম অথরশিপের পেপারের সংখ্যা দিয়ে গুণ করে যোগ করে দেব, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পেপারস দিয়ে ভাগ করে দিলেই আমরা কোলাবোরেশন কোএফিসিয়েন্টটা পেয়ে যাব। ঠিক আছে, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে, ফাঁস করে দিলাম। স্যার আমাদের তো স্লাইড এর আমাদের পেপারটা দেওয়া আজকে তো দেওয়া হয় নাই। স্লাইডটা আমি আজকে বাসায় যেয়ে দিয়ে দিই। হয়েছে। স্যার পেপারটাও দিয়েছেন যেটা পেপার শুধু এই পেপার না, আমি আরো কিছু পেপার দেব, সেই পেপারগুলো তোমরা দেখে নেবে। আর আমার ধারণা আমাদের বোধহয় আর ক্লাস করার কি সুযোগ থাকবে? স্যার একটা স্যার কোশ্চেন মিডের আছে। পর, স্যার মিডের পরে স্যার একটা রিভিউ ক্লাস নিলে ভালো হয়। আমাদের প্রবলেম হ্যাঁ সলভ করা। হ্যাঁ, মিডের পরে তোমাদের রিভিউ হ্যাঁ স্যার, নিতে এটা পারি। তো আমি আমার সিলেবাস নিয়ে কিন্তু মোটেও হ্যাপি না, কারণ আমার যেটা প্ল্যান ছিল তোমাদের স্ট্যাটিস্টিক্সটা এসপিএসএস দিয়ে দেখানোর কথা ছিল আমার, সেটা তো দেখাতে পারছি না। এবং এটা দেখাতে না পারলে তো তোমাদের যাদের সবাই ইনফ্যাক্ট রিসার্চ মনোগ্রাফ আছে তারা তো একটু বিপদেই পড়বে। তো আমরা মিডের পরে একটা ক্লাসে এই জিনিসগুলো একটু দেখে নিই। স্যার বলো। স্যার মিডের টপিক নিয়ে একটা কোশ্চেন আছে স্যার, এম ইন্ডেক্সটা ক্যালকুলেশন, এটা একটু দেখালে হুম। ভালো হতো। জি স্যার একটু প্রবলেম এটা নিয়ে, ইয়ারটা কেমনে বের করবো ওটা
ইন্টারনেটে আমার বিভিন্ন থিওরি অ্যান্ড প্র্যাকটিস জি ইন্ডেক্স স্যার ওই পেপারে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে স্যার ওইখান থেকে যদি একটু এক্সাম্পল দিয়ে একটু দেখানো হতো ভালো কোনটা? হতো স্যার। অ্যামিনডেক্স? জি স্যার এম স্যার ইন্ডেক্স ইয়ারটা অ্যামিডিক্সের ইয়ার ওইখানে স্যার এক্সাম্পল দেওয়া আছে ওই পেপারে অনেকগুলো স্যার ওইখান থেকে যদি আমাকে একটু দেখানো হতো। হ্যাঁ স্যার, ওইখানে ইয়ার রিপিট হয় যেটা, এটা দিয়ে দিলে ভালো জি হয়। স্যার স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আজকে যে টপিকটা পড়াইছেন এটা হচ্ছে অথোমেটিক্স এর ডিগ্রি অফ কোলাবোরেশন দেওয়া আছে, এখন এটা কি মিডের জন্য পড়া লাগবে? আপনি তো কোলাবোরেশন ইন্ডেক্স তারপর মিডের জন্য এটা পড়া লাগবে না, মিডের জন্য তোমরা একেবারে আগে যে জিনিসগুলো আলোচনা হয়েছে সেটাই দেখবে। ঠিক আছে। স্যার। আচ্ছা, তোমরা এই নিয়ে প্রশ্ন করেছো, স্যার ই নিয়ে যে অ্যামিনডেক্স নিয়ে প্রশ্ন করলে, জি স্যার। তাহলে অথরের তোমার যে ইয়ারটার দিকে তোমরা খেয়াল করবে। ইয়ারটাকে যদি তুমি সাজিয়ে নাও, হ্যাঁ, তাহলে ওনার ফার্স্ট পেপারটা সে পাবলিশড হয়েছে 2009 সালে, তাই তো? বুঝিনি তোমার কথা। কে আপনি কি দেখেন বলছো? স্যার, সমস্যা নাই। আর উনি যদি 2009 থেকে যদি অ্যাক্টিভ হন, তাহলে যে সময় পর্যন্ত অ্যাক্টিভ সেই সময়টা কাউন্ট করতে হবে। স্যার সে আমরা মানে লাস্ট ইয়ারটা নিব আর প্রথম ইয়ারটা নিয়ে বিয়োগ করে দিলে হবে না স্যার? না, যোগ করবে কেন? বিয়োগ স্যার। বিয়োগ করছে আপনি একটু দেখান স্যার, কিছু জায়গায় দেখছি স্যার বিয়োগ করার পর এক যোগ করে স্যার। হ্যাঁ, স্যার কিছু কিছু মানে ইন্টারনেটে দেখলাম স্যার, মানে লাস্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ার বিয়োগ করে সাথে এক যোগ করা একদম হয়েছে। এটা আবার ড্যাম্পিং কিছু ফ্যাক্টর কিছু হিসেবে যোগ করেছে, ওইদিকে তোমাদের তাকানোর দরকার নেই, তোমরা সোজা রাস্তায় হাঁটো। ওটা ড্যাম্পিং ফ্যাক্টর হিসেবে এক যোগ করা হয়েছে। স্যারকে করতে দে, স্যার করুক কিভাবে। তাহলে যদি ওনার ফার্স্ট পেপারটা 2009 সালে পাবলিশড হয়ে থাকে, তাহলে ওটাকে তোমার ইনিশিয়াল ওনার অ্যাক্টিভিটি শুরু হলো ওই হিসাবে করে চিন্তা করতে হবে। ঠিক আছে, ওনার লাস্ট পেপারটা যদি 2023-এ শেষ হয় বা 2024-এ যদি শেষ হয়, তাহলে তোমার এই এই সময়টাকে, এই 2024 থেকে 2009 বিয়োগ করার পরে যে সময়টা থাকবে সেটাই হচ্ছে ওনার অ্যাক্টিভ পিরিয়ড। তাহলে ওনার যে এইচ ইন্ডেক্স আছে সেই এইচ ইন্ডেক্সকে এখানে কত হলো, এখানে হচ্ছে 14, কত বছর হয়? 15 বছর 15 বছর স্যার। এইচ কে 15 দিয়ে ভাগ করে দিলে তুমি অ্যামিনডেক্স পেয়ে যাবে। ঠিক আছে? জি স্যার থ্যাংক ইউ স্যার ওই যে গ্রাফগুলো স্যার কিভাবে করতে হয়? কোনটা? ওই যে স্যার গ্রাফ। কোন গ্রাফ? স্যার স্যার গ্রাফ এইচ নিউজে কি সমস্যা স্যার? এইচ গ্রাফ নিউজ এইচ গ্রাফ নিয়ে কি সমস্যা? স্যার, ওটা তো সবসময় স্যার কার্ভ হবে না, তাই না? মানে আমরা যখন সাইটেশন গুলো প্লট করার পর ওটা যখন আপনি বলছেন যে 45 ডিগ্রি যেখানে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের এইচ পয়েন্ট, স্যার সবখানে তো আর 45 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে না। কেন হবে না? স্যার গ্রাফটা কি ম্যাম হয় না। এই তো তোমার গ্রাফ পেপার, তাই তো? এই তোমার গ্রাফ পেপার না? আমি জি স্যার ঠিক হচ্ছে না। তোমাকে কি করতে হবে, এইচ ইন্ডেক্স বা এইচ গ্রাফ যখন তৈরি করবে, তোমাকে বেসড অন সাইটেশন এটাকে র্যাঙ্ক অর্ডার করে নিতে হবে। হাই সাইটেশনটা যাবে সবার উপরে, তাই তো? জি স্যার। এটা হাইয়েস্ট, এটা হবে লোয়েস্ট, তাই তো? ধরো প্রথম পেপারটা সাইটেশন পেয়েছে 64, তোমাকে প্রত্যেকটা ঘরকে এক করে ধরতে হবে। ঠিক আছে? তাহলে 1, 2, 3, 4 এইভাবে 64 যে তুমি এটাকে প্লট করবে। ঠিক আছে? সেকেন্ড পেপারটা হয়তো সাইটেশন পেয়েছে সে 48, তাহলে এটা গড়ে এখানে 48-এ আসতে হবে। এরপরেরটা হয়তো সাইটেশন পেয়েছে 48, বললাম তো 43 এইখানে,
এরকম ভাবে তখন যদি তুমি প্লট করো, এরপরেটা হয়তো সাইটেশন পেয়েছে 23 টাইমস, এইভাবে প্লট করতে থাকলে এরপরেটা হয়তো সাইটেশন পেয়েছে আবার 23 টাইমস। তাহলে তোমাকে যেটা করতে হবে, এই যে ট্রেন লাইনটা যোগ করে দিতে হবে। যোগ করে দিয়ে এখানে 45 কোথায়, এই যে এটা হচ্ছে কত, এটা এই অ্যাঙ্গেলটা কত, 90 না? জি স্যার। জি স্যার। তাহলে তোমার বেসিক্যালি এই জায়গা দিয়ে এটা দিয়ে এইভাবে যাবে, যাওয়ার পরে এই যে ট্রেন লাইনটা যেখানে এটাকে এক্স ক্রস করে গেল, সেটাই হচ্ছে আমার এইচ ইন্ডেক্স। স্যার মেলে না এভাবে। অবশ্যই স্যার মিলবে। এটা তো ফ্রেকশন আসতে পারে না স্যার, মানে মিলে না তো স্যার। স্যার অবশ্যই মিলবে। যদি হচ্ছে 12 আর 12 মানে এক্স ওয়াই দুটাতেই যদি মনে করেন 12 হয় তাও একটু মেলার চান্স থাকে, কিন্তু যদি 13-12 হয় কোনোভাবেই মেলে না। কি 13-12 হবে কেন? স্যার মনে করেন তুমি তো এটাকে অর্ডারটা যদি ঠিক মতো করতে পারো, সমস্যা হওয়ার কথা না তো। হাইস্ট সাইটেশনটা যাবে উপরে 1 নম্বর র্যাঙ্কে, এরপরে সেকেন্ড হাইস্টে যাবে 2 নম্বর। এইভাবে তোমাকে চিন্তা করতে হবে এবং এইভাবে তোমাকে প্লটটা করতে হবে। হাই সাইটেশন যেটা সেটা যাবে এইখানে, এরপর সেকেন্ড হাইস্ট, এইভাবে যখন তুমি আনবে, এই ট্রেন লাইনটা করলে এখানে 45 ডিগ্রি, তার মানে গ্রাফ পেপারের এই কোণা এবং এই কোণা, এটা ধরে তুমি যদি স্কেল ধরে টানো, ওই ট্রেন লাইন যেখানে যাবে সেটাই হচ্ছে তোমার এই। স্যার আমরা এইচ ইন্ডেক্স বরাবর ট্রেন লাইন টানবো না? এইচ ইন্ডেক্স, স্যার ধরেন এখানে স্যার আমার এইচ ইন্ডেক্স হচ্ছে স্যার 7, হ্যাঁ, তো হ্যাঁ 7 হচ্ছে স্যার আমার এইচ ইন্ডেক্স 7, সেক্ষেত্রে স্যার 7 বরাবর টানবো না? 7 বরাবর তুমি যাবে কেন? তুমি তোমার গ্রাফ পেপার অনুযায়ী যাবে। গ্রাফ পেপার অনুযায়ী ওই জায়গাতে যখন যাবে তুমি 7ই পাবে। না স্যার হয় না। স্যার এটাই বলছি স্যার, এটা তো হয় না স্যার। হয় না আমরা স্যার, যখন গ্রাফের সাথে মিলাই তখন অনেকভাবে স্যার চেষ্টা এই করছি। কি জানো করে দেখতে তোমরা, হবে কি স্যার। করবো তোমরা ভালো জানো। স্যার যেমন একটা কোশ্চেন দেখলাম প্রিভিয়াসে, ওটার হচ্ছে সর্বোচ্চ সাইটেশন 188। প্রথম কথা 188টা ধরানোই অনেক কঠিন হচ্ছে, যদি আমি তাও হচ্ছে 10 করে করে নিয়ে ধরাই না না, মেলে না। 10 করে নিলে ধরলে হবে না, এক করে ধরতে হবে। মানে স্যার প্রত্যেকটা লাইন একটা একটা করে, অবশ্যই। এই জন্য হয়তো হচ্ছে না। এই জন্যই তোমরা মিলাতে পারছো না। প্রত্যেকটা পয়েন্টকে তুমি, প্রত্যেকটা পাবলিকেশন, প্রত্যেকটা সাইটেশনকে তুমি এক ঘর করে করে ধরবে। ওই 5টাকে এক ধরলে হবে না। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। তাহলে নিচেও তাই হবে না, ওই প্রত্যেকটা একটা পেপার এবং প্রত্যেকটা সাইটেশন কাউন্টকে একটা করে গ্রাফের ঘর ধরতে ঘরকে হবে, তা না হলে এক। হবে না। স্যার লেখাটা অনেক চাপাচাপি হয়ে যাবে তো তাহলে। কেন চাপাচাপি হয়ে যাবে? স্যার আমাদের এই গ্রাফ করাটা কি ম্যান্ডেটরি? যদি আসে অবশ্যই mandatory। পরীক্ষায় যেরকম ভাবে প্রশ্ন আসে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর প্লট। এই যে দেখো এখানে কি হয়েছে, এই যে তোমার জিনিসটা দেখেছো, এটা হচ্ছে পেপার, এটা হচ্ছে সাইটেশন, তোমরা দেখতে পাচ্ছ তো। দেখো এই যে হাইস্ট সাইটেশন যেটা পেয়েছে সেটা 1 নাম্বার, এই যে দেখো। এরপরে 2 নাম্বার সাইটেশন, এই যে এদিকেও কিন্তু পেপার একটা একটা করে বাড়ছে, একটা একটা করে বাড়ছে, এখানেও কিন্তু সাইটেশন, এই যে দেখো আস্তে আস্তে একটা একটা করে এদিকে যাচ্ছে। এরপরে তুমি ট্রেন লাইনটা করবে, ট্রেন লাইনটা করার পরে এই যে তোমার এই কোণা থেকে এই কোণা, এটা তো 90 ডিগ্রি, এটাকে 45 করে সোজা টান দিলেই এই ট্রেন লাইনটা যেখানে যাচ্ছে সেটাই হচ্ছে তোমার এই পয়েন্ট। ঠিক স্যার আছে? প্লট গুলো কি আমরা ফ্রি হ্যান্ডে আঁকবো না স্যার? হ্যাঁ, ফ্রি হ্যান্ডে আঁকবো না স্যার, ওই যে স্যার যে প্লট গুলো হলো স্যার তুমি ফ্রি হ্যান্ডে আঁকতে পারো, স্কেল ধরে টান দিতে পারো, কোনো সমস্যা নেই। স্কেল ধরে টান দিলে সুন্দর হবে জিনিসটা। স্যার আচ্ছা আমি বলছি স্যার হাইয়েস্ট সাইটেশনে প্লট গুলো সাইটেশন, স্যার। হ্যাঁ, চলো আজকে রোল কলটা করি। গত ক্লাসটা তো করতে পারিনি, বাসায় আছে, ওটা হিসাব করতে হবে। আচ্ছা কত তারিখ যেন? স্যার 29। 29।
4 তোমাদের মাইক্রোফোনটা অন করো এবং সবাই একটু রোল নাম্বার গুলো বলো। রোল নাম্বার 1, ইয়েস স্যার। এরপরে বলো কে আছো। স্যার 2। বলো। স্যার 4, 4, স্যার 7, 7, স্যার 8 8 কে আয়েশা। স্যার 9। জি স্যার 9 দিয়েছি। এরপরে স্যার 9। 10 কে আছো। ফাহিমা। স্যার 9 9। 9 দিয়েছি। বন্ধ করো তোমার মাইক। স্যার 6 দিয়েছেন? 6 না, 6 দেইনি। জি স্যার। দিলাম। স্যার 11 10 কে আছো। ফাহিমা। স্যার 12 11 দিয়েছি। 11 কে আছো। স্যার 10 দেখা স্যার যাচ্ছে যে 11 আছে। আছে 10 আছে। 13 10 আছে। 11 কে আছো। জি স্যার 11 আছে স্যার 12, 12 আছি আছি হ্যাঁ। স্যার 12 13, জি স্যার আছি। 14, 14 জি স্যার 15, জি স্যার আছি 15 16। ইয়েস স্যার আছি। কে নাম কি। স্যার শিহাব। 17 আছে স্যার। হ্যাঁ 17 দিলাম। তারপরে স্যার 18 18, 19, স্যার 20 20 আছে। তারপরে 21, 21, স্যার 19, 23 দিয়েছি। 23